আজকে আপনাদের সঙ্গে কারক নিয়ে আলোচনা করব এবং আমি প্রমাণ করব পৃথিবীতে সবচেয়ে সহজ টপিকস হচ্ছে এই কারক। আচ্ছা, কারকটাকে আমি প্রথমে লিখেছি ক্রি যোগ নক। কেন লিখেছি বলুন তো? কারণ এর মধ্যেই অ্যান্সারটা লুকিয়ে আছে। ক্রি যোগ নক, ক্রি মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানেই কাজ। দেখুন কিভাবে পড়াটা শেষ হয়ে যায়। পৃথিবীতে যাই কিছু ঘটে যাক না কেন, যত প্রকার নালিশ রয়েছে, যত প্রকার প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন আমরা কাকে করব জানেন? ক্রিয়াকে করব। এইটাই কারক। কারকটা খুবই সহজ, অথচ আমরা এই কথাটাই যদি মাথায় না রাখি তাহলে কিন্তু কারকটা আমাদের কাছে খুবই কঠিন মনে হবে। কিন্তু এই কথাটা মাথায় রাখলে কারকের অর্ধেকটাই সহজ হয়ে যাবে। তাহলে পৃথিবীতে যত প্রশ্নই থাকুক না কেন, সমস্ত প্রশ্ন আমরা কাকে করব? শুধুমাত্র ক্রিয়াকে করব, আর কাউকে করব না। বিশেষ্যকে, বিশেষণকে, সর্বনাম, অব্যয় কাউকে এই কোশ্চেন করব না। শুধুমাত্র কোশ্চেন করব ভার্ব, মানে হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করব। এটাই হচ্ছে কারক। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে বেশি নালিশ করে কারা? জি, পৃথিবীতে সবচাইতে বেশি নালিশ করে হচ্ছে আপুরা। মানে আপুরা বলতে কিন্তু আমার কাছে যারা ক্লাস করছেন এই আপুরা না, কিন্তু পৃথিবীতে যাই কিছু ঘটে যাক না কেন, প্রশ্ন আমরা সবসময় ক্রিয়াকেই করব এবং তারপরে আমরা আনসার পাবো যা, তখন আমরা সিদ্ধান্ত নিব যে আসলে এই কারকটা কে। এটা কি কর্তৃকারক, এটা কি কর্মকারক, না কি, ওটা পরে। তাহলে সবসময় আমরা ক্রিয়াকে প্রশ্ন করব। একটা জিনিস কিন্তু আমরা মাথায় নিয়ে নিলাম যে সবসময় প্রশ্ন করব কাকে? ক্রিয়াকে। ব্যাস। আমরা জানি কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, আর একটা হচ্ছে সম্প্রদান কারক। এটা লাস্টে কেন বললাম? আপনারা দেখবেন যে বোর্ড বইটা আছে বর্তমান নবম দশম শ্রেণীর বোর্ড বইতে কিন্তু এখন এই কারক সম্পর্কে যে আলোচনা করা আছে, সম্প্রদান কারকটাকে দেখবেন নেই, অনুপস্থিত। কারণ হচ্ছে সম্প্রদান কারককে অনেকেই বিরোধিতা করেন। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সম্প্রদান কারককে মেনেই নিতে পারেননি। এবং বিসিএস বা অন্যান্য জবের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন বারবার আসে যে কোন কারকের বিরোধিতা করা হয়, সেটা হচ্ছে সম্প্রদান কারক। অনেকেই সম্প্রদান কারককে বিরোধিতা করেন। এরও অনেক কারণ আছে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে, ওটা আমি পরে আলোচনা করব। বলুন তো বিভক্তি কত প্রকার? অনেকেই বলবে বিভক্তি 7 প্রকার। ভুল। এই যে নেগেটিভ মার্কিং একটা খেয়ে গেলাম। বিভক্তি কিন্তু 7 প্রকার নয়, বিভক্তি 2 প্রকার। যদি বলা হয় বলুন তো শব্দ বিভক্তি কত প্রকার, এইবার আপনি বলতে পারেন আচ্ছা শব্দ বিভক্তি এটা তো 7 প্রকার। এবার আপনার আনসারটা ঠিক আছে। আচ্ছা বলুন তো নাম বিভক্তি কত প্রকার? তো এই ধরনের কোশ্চেনগুলোতে কিন্তু আমরা বারবার ভুল করি। এবং বিভক্তি 7 প্রকার, যে শব্দ বিভক্তি রয়েছে যে 7 প্রকার, কি কি, এগুলাতেও কিন্তু আমাদের মনে থাকতে চায় না। আজকে বিভক্তির নারী নক্ষত্র আলোচিত হবে এবং কারকের একদম মাখো মাখো করে আলোচনা করব। কারকের কি আছে আমরা আলোচনা করতে থাকবো একে একে, ঠিক আছে? তাহলে শুরু হয়ে যাক। আজকে প্রথম পর্ব হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকটা চেনার উপায় মাত্র 3টা। প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে একটু পর একটা কবিতা দিব, কবিতা শোনাবো। জাস্ট আপনার কাজ হচ্ছে শুনে যাওয়া, নোট ডাউন করার কিছু না। কবিতাটার শুরুতে লাইনে ছিল কে আর কারা কর্তা খোঁজে, বাস হয়ে গেল। কে আর কারা কর্তা খোঁজে, তার মানে কে এবং কারা, এই দুইটা দিয়ে প্রশ্ন করব। আচ্ছা প্রশ্নটা কাকে যেন করব? ক্রিয়াকে করব। একটু আগেই তো বললাম যত প্রশ্ন করতে হবে সমস্ত প্রশ্ন শুধুমাত্র ক্রিয়াকে করব, আর কাউকে কিন্তু করব না। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম কাউকে প্রশ্ন করব না, সরাসরি ক্রিয়াকে প্রশ্ন করব। এই কথাটাই আবার অনেকে বুঝতে পারছে না, ক্রিয়াকে আবার কিভাবে প্রশ্ন করে। সবই বুঝতে পারবো, একটু ধৈর্য ধরুন। সেটা হচ্ছে কে আর কারা কর্তা খোঁজে, এই কথাটা মনে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে কাজটি যে করবে সেই কর্তৃকারক। এইটা হচ্ছে সবচাইতে বড় পরিচয়। এই কথাটা মনে রাখতে পারলে কর্তৃকারকে তার জীবনে কোনো দিন আর কোনো প্রবলেম হবে না, বিশ্বাস করুন। এই কথাটা বুঝতে পারলে, বুঝতে না পারলে তো প্রবলেম হবেই। আবার বলছি, কাজটি যে করবে সেই কর্তৃকারক। পড়া শেষ, কর্তৃকারক পড়া এখানেই শেষ। দেখুন 10 মিলে করি কাজ, একটা এক্সাম্পল দিয়েছি। আচ্ছা এখানে ক্রিয়া কোনটা বলুন তো? 10 মিলে করি কাজ, এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া হচ্ছে কাজ, তার মানে কাজ হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়াকে প্রশ্ন করি, কাজ কে করবে? 10 মিলে করবে, তার মানে 10 জন দিয়ে আনসার পাচ্ছি। তার মানে প্রথম টেকনিকে বলেছিলাম কে আর কারা কর্তা খোঁজে, ওখানে কে আমি প্রশ্ন করছি, কে কাজ করবে? 10 মিলে। কারা কাজ করবে? 10 মিলে। তার মানে কে কারা, এই দুইটা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। আবার 2 নাম্বার টেকনিকে বলেছিলাম কাজটি যে করবে সেই কর্তৃকারক। আচ্ছা 10 মিলে করি কাজ,
কাজটি কে করছে? এই যে 10ই মিলে করছে। এই 10এটা কি? 10এটা এই জন্য কর্তৃকারক, কারণ কাজটি সে নিজেই করছে। ক্রিয়া যে নিজেই সম্পাদন করছে সেই কর্তৃকারক। আপনাদের আর একটা কনফিউশনটা ক্লিয়ার করে দিই, যেটা আপনাদের জবের জন্য সবচেয়ে কাজে দেবে। দেখুন, কর্তৃকারক মানে একটা কর্তা কর্তা ভাব থাকে। কর্তা মানেই যে সে প্রাণীবাচক হবে, ব্যাপারটা কিন্তু জীবনেও তাই না। একদম এটা ভুল কথা একদম। কর্তা মানে যে প্রাণী হতে হবে এমন কোনো শর্ত নেই। কর্তা কিন্তু একটা জড় বস্তুও হতে পারে। কারক এমন একটা জিনিস, এই কারকের মধ্যে জড় বস্তুও কর্তা হতে পারে। এই কনফিউশনটা ক্লিয়ার করতে পারলে আপনাদের পড়াটা, কর্তা কারকের পড়াটা শেষ, মানে কর্তৃকারকটা শেষ হয়ে যাবে। কিভাবে দেখুন, কর্তা জীবও হতে পারে আবার জড়ও হতে পারে। কিভাবে দেখুন, জল পড়ে। আচ্ছা, জল পড়ে শব্দের মধ্যে এই যে জল শব্দটা দেখতে পাচ্ছেন, এই জলটা কি কোনো, এই জলটা কি, এই জলটা কি কোনো ক্রিয়া? না। এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে পড়ে, তাই না? এই পড়ার কাজটা কে করতেছে? আমি না আপনি নাকি জল? জল নিজেই করছে। একটু আগেই তো বললাম কাজটি যে করবে সেই কর্তৃকারক। তাহলে জল নিজেই পড়ে যাচ্ছে, তার মানে কাজটা সেই নিজেই করছে। এই কারণে জলটা হচ্ছে কর্তৃকারক। পাতা নড়ে, এই শব্দটার মধ্যেই দেখি নড়েটা হচ্ছে ক্রিয়া, আর পাতাটা কি? পাতাটা হচ্ছে ক্রিয়া সম্পাদন করছে। মানে হচ্ছে এই পাতা নিজেই নড়ছে। আমি কিন্তু পাতাকে নড়াচ্ছি না, পাতা নিজেই নড়ছে। নড়ার কাজটা পাতা নিজেই করছে। এই কারণে পাতা হচ্ছে কর্তা। কত সহজ একটা পড়া, কর্তাকে চেনা খুবই সহজ। আমরা একটা কবিতা শিখবো, ওই কবিতা শিখলেই তো 50% আমাদের পড়া শেষ হয়ে যাবে। কারক চিহ্নিত করার জন্য 50% পড়া ওখানেই হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কারকের যে বাকি অর্ধেকটা রয়েছে, আমার আলোচনাটা আপনি শুনলেই আপনার পড়াটা হয়ে যাবে। আর তৃতীয়তটা আমরা বিভক্তি সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে রেডি হয়ে থাকুন। আর শেষের দিকে আমরা একটা বিশেষ আয়োজন করেছি, সেটা হচ্ছে বিগত দিনে সরকারি জবের পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে ওই কোশ্চেনগুলো আমরা এক্সপ্লেইন করতে থাকবো, যে এটা কেন এটা কর্তৃকারক হলো, এটা কেন হলো, ওটা কেন হলো। তার মানে আমাদের আর পরবর্তীতে জবে যা গিয়ে যে আমরা বসবো সেখানে গিয়ে ভুল হবার সম্ভাবনাটা কিন্তু আমাদের নেই। সবাই খাতা কলমে রেডি হয়ে যান, খুব মনোযোগ। রেডি, 1 2 3। কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, কি দিয়ে হয় করণ কারক, এই তো এদের ধর্ম। বাস, আরো আছে কবিতা, আমি বলবো না, এতটুকুই থাকুক। এতটুকুর মধ্যে কি কি আলোচনা করব আমরা সেটা একটু দেখি। কে আর কারা কর্তা খোঁজে, তার মানে হচ্ছে কর্তাকে যদি আমরা পাইতে চাই তাহলে কে এবং কারা দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, কে এবং কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে একটু প্রশ্ন করি তো। এখানে দুটো এক্সাম্পল লেখা আছে, দুইটা। ঝুন্টু খায় সুন্দরীরা যায়। প্রশ্ন করি তো, কিন্তু প্রশ্ন কাকে করব বলুন তো? ওই যে একটু আগে বললাম যত প্রশ্ন আছে সব প্রশ্নে আমি ক্রিয়াকে করব। আগে ক্রিয়াকে খুঁজে বের করি তো। ঝুন্টু খায়, এখানে খায়টা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, সুন্দরীরা যায়, এখানে ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা? এই যে যায়টা হচ্ছে এখানে ভার্ব বা ক্রিয়া। বাস, আমরা কিন্তু ক্রিয়াকে পেয়ে গেলাম। এইবার আমাদের কাজ হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করব। খায়, কে খায়? ঝন্টু খায়। এই যে কে দিয়ে প্রশ্ন করেছি, তার মানে কর্তাকে পেলাম, কারণ শুরুতেই তো বলে দিয়েছিলাম কে কারা, এই দুইটা হচ্ছে কর্তাকে খুঁজে বের করে। কে আর কারা কর্তা খোঁজে। ঠিক আছে। আচ্ছা, সুন্দরীরা যায়, যায় কারা? সুন্দরীরা। তার মানে ক্রিয়াকে প্রশ্ন করে আমি সুন্দরীরা পাইলাম, তার মানে এখানে সুন্দরীরাও কি কর্তা হবে। কি আর কাকে কর্ম, এখন এই লাইনটাতে চলে আসি। কি আর কাকে কর্ম, এটাতে চলে আসি। এই যে কি এবং কাকে, এই দুইটা দিকে তাকাই। আবার এইখানে কিন্তু মেয়েটা ঝন্টুকে ভাত দিল, এটা হচ্ছে এক্সাম্পল। একটু বোঝার চেষ্টা করি তো। মেয়েটা ঝন্টুকে ভাত দিল, এর মধ্যে ক্রিয়া কোনটা বলুন তো? এই যে দিলটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এইবার কি দিয়ে প্রশ্ন করব, যে মেয়েটা ঝন্টুকে কি দিল? কি দিল? ভাত দিল, তার মানে ভাত হয়ে যাবে কর্ম। কত মজার না বলুন তো? আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও কর্মকে পাই। দেখি তো, প্রশ্ন করি। এই যে দিল, কাকে দিল, মানে ভাতটা যে দিল কাকে দিল? ঝন্টুকে দিল, তার মানে এখানে ঝন্টুটা হয়ে যাচ্ছে কর্ম। তার মানে কিন্তু কবিতার সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাচ্ছে। কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম। আচ্ছা, কি দিয়ে হয় করণ কারক, এই তো এদের ধর্ম, এর মানে কি? তার মানে আবার আমাকে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। আগে দেখি তো, ঝন্টু কলম দিয়ে লেখে বাক্যটার মধ্যে, এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা?
এই যে লেখেটা হচ্ছে ক্রিয়া। বাস প্রথমে একটা প্রশ্ন পেয়ে আমরা কিন্তু প্রথমে ক্রিয়াকে খুঁজে বের করলাম, এবার ক্রিয়াকে তো প্রশ্ন করতে হবে। কিন্তু কি প্রশ্ন করব যেন? কি দিয়ে হয় করণ কারক, এই তো এদের ধর্ম। তাহলে কি দিয়ে প্রশ্ন করব? দেখি, লেখে, কি দিয়ে লেখে? কলম দিয়ে লেখে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাইলাম কলম দিয়ে। তার মানে কলম দিয়ে, এখানে কলমটা কি? কলমটা হচ্ছে একটা করণ কারক, ঠিক আছে। আর এই যে দিয়েটা কি? এই দিয়েটা হচ্ছে বিভক্তি চলে আসবে এখানে। বিভক্তি নিয়ে তো আমি একটু পরে আলোচনা করব, এখন তো আলোচনার বিষয় না এটা। আচ্ছা, পরে কি বলেছি? সম্প্রদানে স্বার্থ নেই অনেক বড় মন। মানে কি? সম্প্রদানে স্বার্থ নেই অনেক বড় মন, তার মানে আমি একদম নিজে স্বার্থ ত্যাগ করে জিনিসটা দিয়ে দিব। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, কোনো স্বার্থ নেই এর মধ্যে। এখানে স্বার্থ থাকতে পারে কি যে ভিখারিকে যদি ভিক্ষা দাও তাহলে ভিখারি ভাত রান্না করে আমাকে খাওয়াবে, এরকম কোনো কিছু না তো। মানে ভিখারিকে ভিক্ষা দিলে ভিখারি চলে যাবে, তার মানে এখানে আমার কোনো স্বার্থ নাই। মানে স্বার্থ না থাকলে সে একটা সম্প্রদানকারক। কিন্তু তারপর এটাকে বিরোধিতা করা হয় কেন বলুন তো? ওই যে রবীন্দ্রনাথ কিন্তু এটাকে বিরোধিতা করেছেন। কেন করেছেন? কারণ দেখুন, ভিখারি, ভিখারি বানানটা একটু ভুল হয়েছে কিন্তু, মানে টাইপিং করতে গিয়ে ভুল করে ফেলেছি, দুঃখিত। তাহলে এই যে ভিখারি, এখানে ভিখারিকে ভিক্ষা দাও, এখানে কিন্তু রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন সম্প্রদানকারকে। কেন? কারণ চিন্তা করে দেখুন, ভিখারিকে আমি ভিক্ষা কেন দিই? কারণ আমার এখানে একটা স্বার্থ রয়েছে যে পরপারে আমি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন, ভিখারিকে ভিক্ষা দিলে আমার সওয়াব হবে। ওই জায়গাটা থেকে চিন্তা করে আমার একটা স্বার্থ আছে, কিন্তু স্বার্থটা হচ্ছে সওয়াব, পুণ্যতা, বা আমার পুণ্য হবে, ওই জায়গাটা থেকে কিন্তু আমি ভিক্ষা দিচ্ছি। তার মানে কিন্তু স্বার্থ কিন্তু একটা থেকেই গেল, কি বলেন? এই কারণে যেহেতু সম্প্রদান মানে নিঃস্বার্থ ত্যাগ করতে হবে, কোনো স্বার্থ থাকা যাবে না, কিন্তু ভিখারিকে ভিক্ষা দিচ্ছি তারপরেও আমার একটা স্বার্থ থেকে যাচ্ছে, হোক সেটা অন্য স্বার্থ, পূর্ণতা, সোয়াব পাওয়ার একটা স্বার্থ, তবুও তো একটা স্বার্থ তো। ঠিক এই কারণে সম্প্রদান কারকটাকে বিরোধিতা করেছেন তিনি, ঠিক আছে। আর সম্প্রদান কারক কিন্তু বর্তমান ব্যাকরণ বইতে নেই, ঠিক আছে। বর্তমান ব্যাকরণ বইতে আরো সম্বন্ধ কারক, সম্প্রদান কারক না এসে আসছে হচ্ছে সম্বন্ধ কারক। এটা একেবারেই সহজ, সম্বন্ধ কারক একেবারে সহজ, ওটা আমরা আলোচনা করব। তারপরে কবিতায় আছে বের হলে হয় অপাদান, থাকলে ঘটলে বা প্রবেশ করলে হয় অধিকরণ। আচ্ছা, বের হলে হয় অপাদান মানে কি বলুন তো? বের হলে হয় অপাদান মানে হচ্ছে কোনো জিনিস বিচ্যুতি হয়ে গেলে, বের হয়ে গেলে, সেটাই একটা অপাদান। মনে করুন তিলে তৈল হয়। আচ্ছা, তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তৈলটা বের হয়, তার মানে বের হওয়াকে বোঝাচ্ছে। বের হওয়া বোঝালেই সেটা একটা অপাদান। এতটুকুতেই কিন্তু অপাদান শেষ নয়, আলোচনা আমি অনেক করব, আপাতত বেসিক একটা ধারণা দিচ্ছি। তাহলে বের হলে হয় অপাদান, যে কোনো জিনিস বের হলেই, বিচ্যুতি হলেই সেটা হচ্ছে অপাদান। আর থাকলে ঘটলে বা প্রবেশ করলে হয় অধিকরণ, মানে হচ্ছে মনে করুন তিলে তৈল আছে, মানে কি? তিলের মধ্যে তৈল থাকাকে বোঝাচ্ছে, বের কিন্তু হয়ে যায় নাই। একটু আগে বলেছিলাম তিলে তৈল হয়, ওটা তো তৈলটা বের হয়, হয় মানে কি? হচ্ছে। কিন্তু এখানে বলছে তিলে তৈল আছে, বের কিন্তু হয় নাই, ওই হয় শব্দটাই নাই এর মধ্যে। তার মানে কি? থাকাকে বোঝাচ্ছে। তিলে তৈল আছে মানে কি? থাকা বোঝাচ্ছে। তার মানে থাকা বোঝালে, কোনো জিনিস ঘটা বোঝালে, কোনো জিনিস প্রবেশ করছে এরকম বোঝালে সেটা অধিকরণ। এইটা নিয়েই আমাদের একটা ছোট্ট একটা কবিতা। কবিতাটা আমি আর একবার বলছি। কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, কি দিয়ে হয় করণ কারক, এই তো এদের ধর্ম। সম্প্রদানে স্বার্থ নেই অনেক বড় মন, বের হলে হয় অপাদান, থাকলে ঘটলে এবং প্রবেশ করলে হয় অধিকরণ। তো এইভাবে যদি আপনারা এই কবিতা আকারে যদি পড়েন, প্রথমত আপনারা একটা মজা পাবেন। আর এই মজা নিয়ে যখন আপনি অন্য কাউকে শেখাতে যাবেন, বিশ্বাস করুন খুব এত মনোযোগ দিয়ে আপনার কাছ থেকে তারা এই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করবে, এবং আপনাকে কিন্তু তারা অনেক দিন মনে রাখবে যে না, আমি তার কাছ থেকে কারক শিখেছিলাম, এত সুন্দর করে শিখেছি। তবে এইটা দিয়ে যে কারকটা শেষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয়, কারকের অনেক ডিটেলস আলোচনা আছে, কিন্তু আমি যা আলোচনা করব একেবারে সহজ করে। আমি কখনো কঠিনভাবে যাব না আলোচনায়, কিন্তু সবই বোঝাবো, কোনো জিনিস বাকিও থাকবে না, ঠিক আছে। তাহলে এই যে এতক্ষণ ধরে কবিতাটা যে বললাম, এখন প্রশ্ন করি আপনাকে, বলুন তো। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা কি কারক? কাকে দিয়ে প্রশ্ন করলে, ওই যে কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, তার মানে কাকে দিয়ে যখন আমি প্রশ্ন করছি
তখন আমি কাকে পাচ্ছি? তখন আমরা পাচ্ছি হচ্ছে কর্মকে, তাই না? আবার হচ্ছে কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সে কি? কে আর কারা কর্তা খোঁজে, তার মানে কারা দিয়ে কর্তা খোঁজে, তার মানে এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, কর্তা হবে তাহলে, তাই না? কর্তাকে। তৃতীয় কোশ্চেন করেছি কি দিয়ে এরকম প্রশ্ন করলে যে উত্তর আসবে সে কোন কারক? খুবই সহজ কথা, কি দিয়ে হয় করণ কারক, এই তো এদের ধর্ম, তার মানে হচ্ছে এটা হচ্ছে করণ কারক। কত মজা না? সেই ডায়লগ বাজিটা আমরা আরো একবার করে আসি, চলুন তো। ডায়লগটা হচ্ছে, পৃথিবীতে যা কিছু ঘটে যাক না কেন, সব নালিশ সব প্রশ্ন আমরা কাকে করব? ক্রিয়াকে করব। এইটাই কারক, এটাই হচ্ছে আমাদের ডায়লগ। তাহলে একটু ডায়লগটা এবার প্রয়োগ করার চেষ্টা করি যে আমাদের এই ডায়লগটা আসলে কতটুকু কাজে দিচ্ছে। পুরোটাই তো কাজে দিবে। টেকনিক 3টা বলেছিলাম, সেই 3টা টেকনিকই কিন্তু এখানে লেখা আছে। আপনি চোখ বন্ধ করে টেকনিক 3টা বলুন তো। একটা টেকনিক হচ্ছে কে আর কারা কর্তা খুঁজবে, কে কারা এই দুইটা দিয়ে প্রশ্ন করলে আমি কর্তাকে পাবো, কবিতার মধ্যে কিন্তু পেয়ে গিয়েছি। টেকনিক নাম্বার 2 হচ্ছে কাজটি যে করবে সেই কর্তৃকারক। আচ্ছা, ধোপায় কাপড় কাচে, আমরা তো আগে মুখস্থ করতাম যে ধোপাকে কাপড় দাও, কর্মকারক কর্মকারক, এইভাবে মুখস্থ করে সে জীবনে কোনোদিনও কারক শিখতে পারবে না, কোনোদিনও শিখতে পারবে না। বুঝতে হবে, এখানে বলা হচ্ছে ধোপায় কাপড় কাচে, কাজটি যে করবে সেই কর্তৃকারক। এখানে ক্রিয়াটাকে বলুন তো। এখানে ক্রিয়াটা হচ্ছে কাচে, মানে কাঁচা হচ্ছে, তাই না? কাপড় কাচে, যে কাচেটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, এই ক্রিয়াটা কে সম্পাদন করছে, মানে কাজটি কে করছে? কাপড় নাকি ধোপা? এই কাচার কাজটা কে করছে? কাচার কাজটা করছে হচ্ছে ধোপা। যেহেতু ধোপা কাচার কাজটা করছে, তাই ধোপাটা হচ্ছে কর্তা, তার মানে কাজটি যে করবে সেই কর্তৃকারক। তার মানে কিন্তু এবারও মিলে গেল, তার মানে ধোপাই কিন্তু এখানে কর্তৃকারক। কিন্তু যদি বলতাম ধোপাকে কাপড় দাও, এই বাক্যের মধ্যে ধোপাকে কোন কারক? দেখুন, আবার প্রশ্ন করি তো, এখানে ক্রিয়া কোনটা বলুন তো? ধোপাকে কাপড় দাও শব্দের মধ্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে কিন্তু দাও। এখানে কিন্তু দাওটা হচ্ছে ক্রিয়া, এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এখানে ক্রিয়া হচ্ছে দাও। এখন কথা হচ্ছে এই দাও যে বললাম, এই দাওটা কে, মানে কে দেবে? যে কেউ দেবে। আসলে যে দেবে সে তো উজ্জ অবস্থায় আছে, তার কথা তো এখন বলা হয়নি। কিন্তু এখানে বলছে ধোপাকে কাপড় দাও, এখানে কাকে কাপড় দাও? কাকে? এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্মকে পাই। মনে আছে না? কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, যে কাকে কাকে কাপড় দাও? ধোপাকে। এই কারণে ধোপাকেটা হচ্ছে কর্ম। মানে পড়াটাকে সহজভাবে নিতে হবে, জটিলভাবে নিলেই হবে না। আর যদি আমার কথাটা যদি বুঝতে অসুবিধা হয়, প্রয়োজনে আরও একবার বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, আবার একটু টেনে দেখার চেষ্টা করবেন ভিডিওটা, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝে যাবেন। আচ্ছা, লাস্টে আর একটা কথা বলেছিলাম কি, কর্তা জীবও হতে পারে, জড়ও হতে পারে। এই যে পাতা নড়ে, জল পড়ে, এগুলো তো সব জল পড়ে মানে কি বস্তুকে বোঝাচ্ছে, তারপরে এটা কর্তা কেন? কারণ পড়ার কাজটা কে করছে? জল। কে দিয়ে প্রশ্ন করেও কর্তাকে পাচ্ছি, কে পড়ে? জল পড়ে। এখানে কিন্তু বলা যাবে না কি পড়ে, এভাবে কিন্তু প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? এই প্রশ্নটা এইভাবে করলে কিন্তু সে নেগেটিভ মার্কস খেয়ে যাবে। এই ভুলটা কিন্তু করা যাবে না, কারণ আমি বারবার বলেছি যে একটা কথা মনে রাখতেই হবে সব সময়ের জন্য, যে ডায়লগ বাজিটা করেছিলাম, মানে যে কাজটা করবে সেই মূলত কর্তৃকারক। 2 নাম্বার টেকনিকটা হচ্ছে সবচেয়ে চূড়ান্ত টেকনিক, কাজটি যে করবে সেই কর্তৃকারক। তাহলে কাজটি যেহেতু জল করছে, পড়ার কাজটা জল করছে, তাই জল কর্তৃকারক। পাতা নড়ে, নড়ার কাজটা কি করছে? পাতা, তাই পাতা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে? তাহলে 10 মিলে করি কাজও 10 এখানে কর্তৃকারক। পড়াটা কত সহজ হয়ে গিয়েছে অলরেডি, তাই না? এখন আরও সহজ হয়ে যাবে। আমরা কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করবো এখন। সরকারি জবে কয়েকটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছে, যেগুলো আমরা আসলে ভুল করে ফেলি বারবার। যেমন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। জবের পরীক্ষা আসেনি? এসেছে তো, কিন্তু আমরা ভুল করে আসতাম। আজকের পর থেকে ভুল হবে না। তাহলে এই কথাটা কিন্তু বারবার মনে রাখতে হবে। কিন্তু কথাটা কি? যে কাজটি করবে সেই কর্তৃকারক। এই কথাটা যদি ভুলে যাবে, তার আর আজকে আর পড়তে হবে না। যে কাজটি করবে সেই কর্তৃকারক, সরাসরি কাজটা যে করবে। দেখি এখানে আমি বারবার এখানে একটু লিখে দিচ্ছি, কাজটি যে করবে সেই কর্তৃকারক।
তাহলে এখানে কই গেল, এই যে পাগলে কিনা খায়, এখানে কথাটা লিখে দিই, কাজটি যে করবে সেই কর্তৃকারক। এখানে কিন্তু পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এখানে ক্রিয়া কোনটা, এই যে বলে, বলার কাজটা কে করছে, পাগলে বলছে। পাগলে কিনা বলে মানে বলার কাজটা বলছে পাগল, তার মানে কিন্তু কাজটি যে করবে সেই কর্তৃকারক, তাই বলার কাজটা করছে পাগল, তাই পাগল হচ্ছে কর্তৃকারক। ছাগলে কিনা খায়, এখানে ক্রিয়া কোনটা, ক্রিয়া হচ্ছে খায়, খাওয়ার কাজটা কে করছে, ছাগল করছে, তার মানে কাজটি যে করবে সেই কর্তৃকারক, তার মানে ছাগল হচ্ছে এখানে কর্তৃকারক। আবার প্রশ্ন করি, কে কিনা বলে, কে দিয়ে কি প্রশ্ন পাই আমরা, কে দিয়ে যে আনসারটা পাবো সে হচ্ছে কর্তৃকারক, কারা দিয়ে যে আনসার পাবো সেও কর্তৃকারক, কে আর কারা কর্তা খোঁজে, তার মানে কে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমরা কর্তাকে পাচ্ছি। কে কিনা বলে, পাগলে কিনা বলে, কে কিনা খায়, তাও কিন্তু এটা কর্তৃকারক। আচ্ছা, পাছে লোকে কিছু বলে, এখন কথা হচ্ছে এই বলে এটা একটা ক্রিয়া, তার মানে কিন্তু আমরা ক্রিয়াকে পেয়ে গেলাম, এখন ক্রিয়াকে প্রশ্ন করব যে এই যে, এখন ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা কি পাই দেখি, পাছে লোকে কিছু বলে, বলার কাজটা কে করছে, লোকে, তার মানে কে লোকে, তাহলে কে দিয়ে প্রশ্ন করে কি পাই, কর্তাকে পাই, তাহলে কে আর কারা, কে আর কারা কর্তা খোঁজে, ওই কথার সঙ্গে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, তাই না, কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, এই কথাটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, তাহলে কে আর কারা কর্তা খোঁজে। আবার মানুষ ভাবে এক আর হয় আর এক, জবের পরীক্ষায় আসেনি, এসেছে তো কিভাবে আনসার করব, মানুষ ভাবে এক আর হয় আর এক, এই প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করে দেখি। হ্যাঁ, এই প্রশ্নটার মধ্যে ক্রিয়া কোনটা, মানুষ ভাবে, এই ভাবেটাই তো ক্রিয়া, এই ভাবে কি ক্রিয়া, তাহলে এই ক্রিয়াটা কে সম্পাদন করছে, ভাবার কাজটা করছে মানুষ, তার মানে মানুষটা হচ্ছে কর্তা। তাও যদি না পারি তখন চিন্তা করব যে ভাবে কে, এই যে কে দিয়ে প্রশ্ন করেছি, অ্যান্সার পেয়েছি মানুষ, তার মানে এই মানুষটা কি কারক, কর্তাকারক বা কর্তৃকারক। আর একটা কথা মনে রাখবেন, কর্তা আর কর্তৃকারক কিন্তু একই জিনিস, কর্তা আর কর্তৃর মধ্যে যেন আলাদা আলাদা কিছু না কিন্তু, ঠিক আছে, কর্তা আর কর্তৃ কিন্তু একই জিনিস, কর্তাকারক কর্তৃকারক এক একজন এক এক রকম নাম দেয়, তাতে কি হয়েছে, জিনিস কিন্তু একই, এটা কিন্তু ভোলা যাবে না। আমাকে যেতে হবে, এটা কি কারক, দেখুন বোঝার চেষ্টা করতে, অনেক বোঝার আছে এখানে, এখানে কিন্তু প্রশ্ন করা যাবে না এইভাবে, কাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এইভাবে যদি কেউ কোশ্চেন করেন সে কিন্তু অলরেডি নেগেটিভ মার্কস খেয়ে বসে আছেন। আমাকে যেতে হবে, এই যাওয়ার কাজটা কে করছে, এইটা হচ্ছে বড় বিষয়, যাওয়ার কাজটা আমি নিজেই করছি, এই জন্য আমাকেটা হচ্ছে কর্তৃকারক। দ্বিতীয়টা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে যেতে হবে, এইবার চিন্তা করে দেখুন তো, তোমাকে যেতে হবে এই কথাটা কে বলল, এখানে কি কর্তা আছে, নাই তো, কর্তা উজ্জ্ব অবস্থায় আছে। এটা আরো ক্লিয়ার ভাবে যদি বুঝতে চান তাহলে সাপোজ আমি এইভাবে বলতে পারি, ধরেন আমি বলতেছি, আমি মেহেদি, যে বললাম যে মেহেদি বলল তোমাকে যেতে হবে, এই বাক্যের মধ্যে এই যে বলার কাজটা কে করলো, মেহেদি, এই জন্য মেহেদিটা হচ্ছে কর্তা। কি বলল, তোমাকে যেতে হবে, এই কথাটা বলল, এই তোমাকেটা এই কারণে হচ্ছে কর্ম। ক্লিয়ার? এবার এরপরেও যদি ক্লিয়ার না হন তাহলে কয়েকবার ঠান্ডা মাথায় ভাববেন, তাহলে আমাকে যেতে হবে যখন বলা হবে তখন হচ্ছে কর্তৃকারক, কেন বুঝতে পেরেছেন, তোমাকে যখন যেতে হবে কথাটা বলবে তখন হয়ে যাবে কর্মকারক, কারণ আমাকে যেতে হবে মানে আমাকে কেউ অর্ডার করি নাই, আমাকে কিন্তু কেউ অর্ডার করেনি, আমি নিজেই যাচ্ছি, আমিই কর্তা, আমিই যাচ্ছি। আর তোমাকে যেতে হবে তার মানে কেউ একজন অর্ডার করেছিল, যে অর্ডার করেছিল সে হচ্ছে কর্তা। আর তোমাকে যেতে হবে যে কথাটা বলেছে, কাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, কারণ কর্তা অর্ডার করেছিল তোমাকে যেতে হবে, এই তোমাকেটা হচ্ছে কর্ম। অর্থাৎ প্রশ্ন করছি কাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকেটা কিন্তু কর্ম, ভুল কিন্তু করা যাবে না, পরীক্ষায় বারবার আসছে আবারও আসবে, এটা সবাই ভুল করে ফেলি, অধিকাংশই ভুল করি আমরা, ঠিক আছে। এখন আমরা বিভক্তি শিখব, খুব মনোযোগ। বিভক্তি শেখার আগে আমি একটা বাক্য লিখেছি, মা শিশু চাঁদ দেখা। আচ্ছা, এটা কি কোনো বাক্য হলো, মা শিশু চাঁদ দেখা, এটা তো কোনো বাক্যই হয়নি। এটাকে যদি আমি লিখতাম মা শিশুকে চাঁদ দেখায়, কত সুন্দর একটা বাক্য হলো, একটা চমৎকার বাক্য হলো না।
চমৎকার একটা বাক্য হলো। তার মানে কি বুঝতে পারলাম? তার মানে বুঝতে পারলাম যে প্রথম বাক্যটা ভুল ছিল। কেন ভুল ছিল বলুন তো? কারণ এই বাক্যের মধ্যে মা শিশুকে কয়েকারটা দেওয়ার কথা ছিল, এখানে এই যে কয়েকারটা দেওয়া হয়েছিল না। তারপরে হচ্ছে কি দেওয়া হয়েছিল না, এই যে চাঁদ দেখায়, এখানে একটা উন্তস্ত দেওয়ার কথা ছিল, সেটাও দেওয়া হয়েছিল না। এই কারণে ভুল হয়েছিল, তাই না? তো ওইগুলা কি, এই যে কয়েকারে কে, এটা না দেওয়ার কারণে বাক্যটা ভুল হয়ে গেছে। উন্তস্ত না দেওয়ার কারণে বাক্যটার অর্থই আসেনি। তাহলে কে এবং উন্তস্ত এগুলো তো কোনো অর্থ নেই, তারপরেও কিন্তু এগুলো ছাড়া কোনো বাক্যই গঠিত হচ্ছে না, তাই না? তার মানে বুঝে নিতে হবে এইটাই হচ্ছে নিশ্চয়ই বিভক্তি। ঠিক আছে? তাহলে আমরা এখন বিভক্তিটাকে নিজের মনের মাধুরী মিশায়ে সংজ্ঞায়িত করব। বইয়ের ভাষাটা ওরে বাবা অনেক জটিল, ওটা করা যাবে না, নিজের মনের মাধুরী মিশায়ে করতে হবে। তাহলে সেটা হচ্ছে আমরা শিখতে পারবো ভালো করে। তাহলে কিভাবে সংজ্ঞা দেওয়া যায় বলুন তো? তাহলে বিভক্তি সংজ্ঞায়িত করবে এইভাবে: একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য। দেখুন, এই মা একটা শব্দ, শিশু একটা শব্দ, চাঁদ একটা শব্দ, দেখা একটা শব্দ, তাই না? এই যে শব্দ ছিল এগুলো, আর এই শব্দগুলোর সঙ্গে কি সম্পর্ক স্থাপনের জন্য যে শব্দাংশ যুক্ত হয়, এই যে শব্দাংশ কয়কারিকে, এই যে শব্দাংশ উন্তস্ত অ, এই শব্দাংশগুলো যখন যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে সেটা বিভক্তি। তার মানে বিভক্তির সংজ্ঞাটা খুব চমৎকার হয়ে গেল না? একটা শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য, এই যে সম্পর্ক স্থাপন করে দিল শিশু কে, তার মানে শিশুটাকে। চাঁদ দেখায়, তার মানে সম্পর্ক স্থাপন করছি। মা শিশু চাঁদ দেখা, কিছুই হয়নি, জিরো, কিন্তু মা শিশুকে চাঁদ দেখায় বাক্যটা হয়ে গিয়েছে। তার মানে একটা শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে শব্দাংশ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। এই যে শব্দাংশ যোগ করে দিলাম, মা শিশু কে, এই যে শব্দাংশ যোগ করে দিলাম, চাঁদ দেখা এ উন্তস্ত, বাস। তার মানে এগুলো হচ্ছে বিভক্তি। কত মজা না? অনেক মজা করে শিখলাম। কিন্তু আমরা কিন্তু একসময় জানতাম যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো পদের নাম, তাই না? ওই যে পদ মোট 5 প্রকার, এগুলো কিন্তু আমরা জানতাম। আমাদের স্যাররা সেই কিভাবে ট্যাবলেট আকারে শেখাইতো, তাই না? এভাবে শেখাইতো, শোনো এই যে সব বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ঠিক আছে, এগুলো কিন্তু পদ। এগুলোকে 2 ভাগে ভাগ করতে হবে। একটার নাম হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। এরকম ভাবে শেখাতেন না স্যাররা? হাই রে, আমাদের কঠিন লাগতো, দাঁতের সুপা ভেঙে যাইতো, এত কঠিন পড়া ভালো লাগতো না। কিন্তু আজকের থেকে দেখেন পড়াটা কত সহজ লাগে। এই যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই শব্দগুলোকে স্যাররা কয় ভাগে ভাগ করেছিল? 2 ভাগে, নামপদ আর ক্রিয়াপদ। নামপদ কি বলুন তো? এই খুবই সহজ কথা। নামপদ মানে হচ্ছে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়, এই 4টার নামই হচ্ছে নামপদ। ঠিক আছে? এই 4টাকে একত্রে নামপদ বলা হয়। তাহলে আরেকটা কি নাম আছে? ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে? এই যে বাকি যেটা বাকি আছে এটা ক্রিয়াপদ। তার মানে আমরা পদকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। এই যে আমরা শিখলাম নামপদ আর ক্রিয়াপদ। তাহলে বিভক্তি কত প্রকার? ঠিক একইভাবে বিভক্তি শিখব। বিভক্তিও 2 প্রকার। ওই যে একটা নামপদ, একটা ক্রিয়াপদ শিখেছিলাম না? শুধু ওই পদের জায়গায় বিভক্তি লাগাই দিব। যে বিভক্তি হচ্ছে 2 প্রকার, একটা নাম বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। পড়া শেষ। পরীক্ষাটায় এই জায়গা থেকে প্রশ্ন আছে, নাম বিভক্তি কত প্রকার? একটা কথা মনে রাখবেন, নাম বিভক্তি আর একটা নাম হচ্ছে শব্দ বিভক্তি। একই নাম, শব্দ বিভক্তি, যেটার নাম নাম বিভক্তি সেটাই শব্দ বিভক্তি, একই জিনিস কিন্তু। তার মানে শব্দ বিভক্তি আর হচ্ছে নাম বিভক্তি একই জিনিস। ঠিক আছে? এটা যেন ভুল না হয়। শব্দ বিভক্তি এবং নাম বিভক্তি কিন্তু একই জিনিস। তাহলে এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তিকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। এই 7টা শিখলে আজকে আমাদের পড়াটা শেষ, এবং তারপর আমরা রিভিশন করব। ঠিক আছে? কত? নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। ঠিক আছে? আর ক্রিয়া বিভক্তি কত প্রকার? ক্রিয়া বিভক্তির কোনো প্রকার ভেদ নেই। কত মজা না? ক্রিয়া বিভক্তির কি নেই? ক্রিয়া বিভক্তির কোনো প্রকার ভেদ নেই। আচ্ছা, তাহলে নাম বিভক্তি আর শব্দ বিভক্তি কি জিনিস? একই জিনিস। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বলুন তো নাম বিভক্তি কত প্রকার, বলবেন 7 প্রকার। যদি প্রশ্ন করে যে শব্দ বিভক্তি কত প্রকার, তবুও বলবেন 7 প্রকার, কারণ নাম বিভক্তিও যা, শব্দ বিভক্তিও তাই। ঠিক আছে? আশা করি আর কখনো ভুল হবে না। নাম বিভক্তি এবং শব্দ বিভক্তি একই, 7 প্রকার। ঠিক আছে?
আর ক্রিয়া বিভক্তি এর কোনো প্রকারভেদ নেই। এইবার আমাদের এই 7 প্রকারটা কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের পড়াটা শেষ হবে। তাহলে সরকারি জবে যদি প্রশ্ন আসে আর কিন্তু ভুল করা যাবে না। বিভক্তি কত প্রকার? বিভক্তি 2 প্রকার। নাম বিভক্তি কত প্রকার? 7 প্রকার। যদি বলে নাম বিভক্তি না বলে যদি বলে শব্দ বিভক্তি কত প্রকার, তবু বলবো 7 প্রকার। প্যাচ আর লাগবে না, ঠিক আছে? সেই দিনই সবচেয়ে বেশি অবাক হয়েছে আসলে, জানেন? আমার সামান্য নতুন একটা ইউটিউব চ্যানেলে আপনারা 15,000 ভিউ এনে দিয়েছেন। মানে আপনারা কি আমাকে আসলে এত সাপোর্ট দিচ্ছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। হয়তো বা এই চ্যানেলটা একসময় পুরাতন হবে, অনেক অনেক মানুষ ভিউ করবে আরও, কিন্তু আপনারা যারা নতুন বর্তমানে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, সত্যি কথা তাদেরকে আমি একদম মন থেকে স্মরণ করব, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। অনেক সাপোর্ট দিয়েছেন আমাকে, আমি অনেক খুশি। তারপরেও এখন যদি আমার ভিডিওটা আর না দেখেন, সত্যি কথা আমার আর কোনো বলার থাকবে না কিছু, বা মন খারাপ করার কিছু থাকবে না, কারণ আপনি আমাকে তো যথেষ্ট দিয়েছেন। একটা ক্লাস করেছেন, আলহামদুলিল্লাহ, তাতেই আমি খুশি। তাতে যদি আপনারা অনুপরিমাণও যদি উপকৃত হন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শিখছিলাম যেন? আমরা শিখছিলাম হচ্ছে বিভক্তি। বিভক্তিটা কিন্তু আপনাকে কখনোই ছাড়বে না। বাংলা ব্যাকরণে আপনি যতদিন পড়বেন, এই বিভক্তি আপনার পিছে আঠার মতো লেগে থাকবে, কখনোই বিভক্তি কিন্তু আপনাকে ছাড়বে না। সুতরাং বিভক্তিটা কিন্তু ভালো করে শিখতে হবে, খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। প্রাণমিল ক্যান্ডি ইয়া ইয়া ও, মানে এই সুর দিয়ে আমরা বিভক্তিটা শেষ করব, মনে থাকবে? তাহলে কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কিন্তু বিভক্তিগুলো লেখা আছে, জাস্ট ওই সুরের মধ্যে দিয়ে চিনতে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের গেম খেলা, ঠিক আছে? রেডি? 1 2 3। শূন্য যদি প্রথমা হয় কেড়ে দ্বিতীয়া, দাঁড়া দিয়া কর্তৃক হলে সে তৃতীয়া, কেড়ে কিন্তু সম্প্রদানে চতুর্থী ভাইয়া, তা না 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 না। বেশ, হয়ে গেল, আর কিন্তু কোনো কথা বলা যাবে না। এতটুকু কিন্তু প্রাণমিল ক্যান্ডির সুরে আমরা গেয়ে ফেললাম। এইবার আমরা একটা ডিজি স্টাইলে একটু বলবো, ঠিক আছে? হতে হইতে থেকেছে পঞ্চমী ভাই, র এর ষষ্ঠী বিভক্তি তাই, এগুলোতে সপ্তমী মনে রাখা যায়। তার মানে কিন্তু এগুলোতে সপ্তমী যে কথাটা লিখলাম এখানে, তার মানে কিন্তু এ উন্তস্ত অ তে এতে, এই কয়েকটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এই কয়েকটা কিন্তু মনে রাখতেই হবে, মনে না রাখলে আপনারই বিপদ, আমার কি। অর্থাৎ আপনাকে আপনার হাতে পায়ে ধরে বলি, আপনার এই 7টা বিভক্তিকে ব্রেনের মধ্যে সারা জীবনের জন্য মানে সেভ করে রাখুন, সারা জীবনেও যেন ভুল না হয়। কারণ বিভক্তি না জানলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র শিখাই বৃথা। তাহলে এই যে আমরা বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার দেখেছেন, এখানে কিন্তু শব্দ বিভক্তি লেখা আছে। আমি কিন্তু এখানে নাম বিভক্তি চাইলে দিতে পারি যে বাংলা নাম বিভক্তি হচ্ছে 7 প্রকার, অথবা শব্দ বিভক্তি 7 প্রকার। এই 7 প্রকার বিভক্তি কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের কাজ হচ্ছে বিভক্তিগুলো টানা মুখস্থ ঠুটস্থ করে একদম ছিঁড়ে ফেলতে হবে, মাথার মধ্যে সারা জীবন রেখে দিতে হবে। অনেকক্ষণ আমরা পড়ালেখা করলাম, এখন কিন্তু আমরা গভর্নমেন্ট জবে আসা কোশ্চেনগুলো সলভ করব। এখন আর একেবারেই লেট করা যাবে না, ক্লাসটা লং হয়ে যাচ্ছে। আমি ক্লাসটাকে ছোট করতে চাই, তাও লং হয়ে যায়, এত লম্বা করা যাবে না। তাহলে প্রথম কোশ্চেন, সবাই রেডি হয়ে থাকুন। প্রথম কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, আর ভয় পাওয়া যাবে না যে এটা পারবো কি পারবো না, কোনো ভয় নেই, দেখা মাত্রই আনসার। ওই যে কথাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ক্রিয়া যে সম্পাদন করবে সেই কর্তা, মানে কাজটা যে করবে সেই কর্তা, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা লিখেছিলাম, কি যেন? কে আর কারা। কে আর কারা দিয়ে প্রশ্ন করলে কর্তাকে পাবো। কে আর কারা, এই দুইটা দিয়ে প্রশ্ন করে, কে এবং কারা, কে এবং কারা, এই দুইটা জিনিস, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কেবল কর্তাকে খুঁজে পাবো, ঠিক আছে? কে কারা। এখন দেখি, বুলবুলিতে ধান খেয়েছে, কে বুলবুলিতে ধান খেয়েছে, সেই হিসেবেও কিন্তু একটা কর্তা। আবার যদি বলি এখানে ক্রিয়াকে, ক্রিয়াটা হচ্ছে খেয়েছে, খাওয়ার কাজটা কে করছে? বুলবুলিটা নিজেই করছে, তার মানে কর্তা নিজেই কার্য সম্পাদন করছে, কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করছে। এই জন্য এখানে বুলবুলিটা কি হবে? বুলবুলিটা হবে কর্তা। এখানে একটা টেকনিক আবার তুলে ধরছি, কাজটি যে করবে সেই কর্তা। তাহলে খাচ্ছে কে? খাওয়ার কাজটা বুলবুলি করছে, বুলবুলি কর্তা। তার মানে এটা কি কারক? কর্তৃকারক। আচ্ছা, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, এখানে ক্রিয়া কোনটা?
এই যে কষ্ট করে, এই কষ্ট করে কারা, কে কষ্ট করে, এই যে অন্ধজন যারা তারা কষ্ট করে, তার মানে কে বা কারা দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি আনসারটা পেয়ে যাচ্ছি, তাই না? কে এবং কারা দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি আনসারটা পেয়ে যাচ্ছি, সুতরাং কিন্তু আমার কিন্তু টেনশনের কিন্তু কোনো কারণ নেই। আবার দেখি পরের কোশ্চেনটায় যাই। রাজায় রাজায় লড়াই, এই যে লড়াই, এখানে ক্রিয়া কোনটা? এবার তো বলতে পারেন লড়াই তো ক্রিয়া হতে পারে না, লড়াই করাটা হচ্ছে ক্রিয়া। শুনুন, এখানে করাটা হচ্ছে উজ্জ অবস্থায় আছে, মানে পালিয়ে আছে, লুকিয়ে আছে। রাজায় রাজায় লড়াই মানে কিন্তু রাজায় রাজায় লড়াই করা, এটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু প্যাচ লাগানো যাবে না, এটা কিন্তু লড়াই করা। মনে করতে পারেন এখানে তো করা তো নাই, তাহলে কাজ করি, মনে মনে ভেবে নেবেন যে এর মধ্যে করা আছে। রাজায় রাজায় লড়াই, তাহলে লড়াই করার কাজটা কে কে করছে? রাজায় রাজায়, তার মানে কে দিয়ে প্রশ্ন করে আমি আনসারটা কিন্তু পেয়ে যাচ্ছি। আবার কিন্তু কাজটি যে করবে সেই কর্তা, কাজটি কে করছে? রাজায় রাজায়, তার মানে ক্রিয়াটা যে করবে সেই কর্তা। বাপ না জিজ্ঞাসে, মায় না সম্ভাসে। আচ্ছা, এই যে জিজ্ঞাসে, জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছে, তার মানে এটা একটা ক্রিয়া, তো এটা হচ্ছে ক্রিয়া। তাহলে জিজ্ঞাসে যদি ক্রিয়া হয়, তাহলে বাপ এটা কি হচ্ছে? এটা ভাবনা চিন্তা করে বলুন তো। ক্রিয়া যে সম্পাদন করবে সেই কর্তা। তাহলে বাপে না জিজ্ঞাসে, কে না জিজ্ঞাসে, মানে কে জিজ্ঞাসা করে না, বাপে জিজ্ঞাসা করে না। তাহলে কে দিয়ে অ্যান্সার করছি, তার মানে বাপে হচ্ছে কর্তৃকারক। পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, করার কাজটা কি করছে? পণ্ডিতে পণ্ডিতে। তাহলে কে পণ্ডিতে পণ্ডিত, তার মানে কে দিয়ে প্রশ্ন করেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। তার মানে এটা কে দিয়ে করলে কি পাবো? কর্তাকে পাবো। কে আর কারা কর্তা খোঁজে, কে আর কারা কর্তা খোঁজে, এই কথাটা মনে রাখবো, কে আর কারা কর্তা খোঁজে। আবার দেখি সর্বাঙ্গ দংশিল মোর নাগবালা, এখানে এই যে দংশিল এটা কিন্তু ক্রিয়া, দংশন করাকে বলা হচ্ছে, তাই না? এই দংশিল যে সেটা হচ্ছে ক্রিয়া, তাহলে এখানে দংশিলটা হচ্ছে ক্রিয়া। কে দংশিল নাগবালা, তার মানে কে দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি আনসার পেয়ে যাচ্ছি। তার মানে কিন্তু কি কাজটা কে করছে? কাজটা করছে কিন্তু কর্তা নিজেই। তার মানে এই কথাটা সারা জীবন মনে রাখতে হবে, টেকনিক নাম্বার 2, যে কাজটি যে করবে সেই কর্তা, কাজটি যে করবে সেই কর্তা। তাহলে কাজটি কে করছে? কাজটি করছে নাগবালা, এই কারণে নাগবালাটা কর্তা বা কর্তৃকারক। আচ্ছা, রাখাল গরুর পাল লয়ে যায়, এ বাক্যের মধ্যে কর্তাকে রাখাল। রাখাল কেন কর্তা বলুন তো? প্রথমত দেখতে হবে এখানে ক্রিয়া কোথায়। এই যে ক্রিয়া যায়, যাওয়ার কাজটা কে করছে? রাখাল। তার মানে কে দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি আনসারটা পেয়ে গেলাম, এমনি তো এটা কর্তা। তার উপরেও এই কথাটা দিয়েও কিন্তু মিলে যাচ্ছে, টেকনিক নাম্বার 2, কাজটি যে করবে সেই কর্তা। এই যে যায়, এই যাওয়ার কাজটা কে করছে? রাখাল। রাখাল নিজেই করছে, অন্য কোনো মানুষ না কিন্তু, এই জন্য রাখালটা কর্তা। রতনে রতন চেনে, কে রতন চেনে? এই যে কে দিয়ে প্রশ্ন করছে, তার মানে কর্তাকে পেয়ে গেলাম। এগুলো বারবার আসে জবের পরীক্ষায়। তার মানে এটা একটা কর্তৃকারক, মানে যা দেখতে পাচ্ছেন কর্তৃকারক। বোকার ফসল পোকায় খায়, এই দেখেন একটা জায়গায় খায়, খাওয়াটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা কে সম্পাদন করছে? বোকা নাকি পোকা? খায়টা কে? বোকা নাকি পোকা? খাচ্ছে হচ্ছে পোকা। এই খাওয়ার কাজটা যে পোকা করছে, এই জন্য পোকাটা হয়ে গেল কর্তা। তার মানে বুঝলাম কর্তা হতে গেলে জীবও হতে পারে, সে জড়ও হতে পারে, কর্তা যে কেউ হতে পারে। এই যে একটা পোকা মাকড়ও কর্তা হতে পারে, প্যাচ লাগানো যাবে না। আচ্ছা, ঘোড়ায় গাড়ি টানে, এই টানার কাজটা কে করছে? টানার কাজটা ঘোড়া নিজেই করছে। তার মানে ঘোড়া যেহেতু টানার কাজটা নিজেই করছে, তাহলে সে একটা কর্তা। বা প্রশ্ন করলেও তো আনসার পাই, কে গাড়ি টানে? কে গাড়ি টানে? বলবে যে ঘোড়া গাড়ি টানে, তার মানে ঘোড়াটা হচ্ছে কর্তা। এখানে কিন্তু বিভক্তি শেখাতে পারতাম, যে ঘোড়ায় ওই যে উন্তস্ত আছে শেষে, ওই যে শব্দের শেষে উন্তস্ত যুক্ত হয় তাকে কি বলে? কোন বিভক্তি বলে? সপ্তমী বিভক্তি। ওই যে আপনাকে বিভক্তি মুখস্থ করতে হবে, এই জন্য আজকে মানে বিভক্তিটা আপনি নিজে নিজে চিনে নেবেন। আমি কিন্তু সবকিছু দেখিয়ে দিয়েছি, তারপরেও দেখাই দেব। এখন যেমন মহিষে, বাঘে মহিষে, মহিষে এর মধ্যে কিন্তু একটা এ আছে, এ থাকার কারণে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কিন্তু কোন কর্তা? বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এই যে খায়টা হচ্ছে ক্রিয়া। এখন
এই খায়টা কে? বাঘে এবং মহিষে। তার মানে বাঘে মহিষে হচ্ছে কর্তা। ঠিক আছে, বাঘে মহিষে কি? কর্তা। বাঘে মহিষে কর্তা, কারণ ওই যে কাজটি যে করবে সেই কর্তৃকারক। আচ্ছা, তারা 5 জনে যাবে। এ যাবে কারা? 5 জন। তার মানে 5 জন, কাজটি যে করবে সেই কর্তৃকারক, তার মানে 5 জনই কাজটি করবে, এই জন্য কর্তৃকারক। আবার প্রশ্ন করলেও কিন্তু অ্যান্সার পেয়ে যাইতাম। যাবে, কে যাবে? এই যে 5 জনে যাবে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। এটা কিন্তু একটা গান। এই যে এলে, এলে কিন্তু একটা ক্রিয়া, আসা একটা ক্রিয়া। এলে, এলোটা কে? এলো কে? প্রশ্ন করবে এরকম ভাবে, এলো কে? উত্তর হচ্ছে এলো হচ্ছে তুমি। তুমি আমায় কেন দাওনি তুমি সকল শূন্য করে। এই বাক্যটার মধ্যে ক্রিয়া কই? এই যে দাওটা হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়াকে প্রশ্ন করি, দাও, এই দাওয়ার কাজটা কে করেনি? তুমি। তুমি দেওয়ার কাজটা তুমি করনি, তার মানে কে করেনি? তুমি করনি। তাহলে আমায় কেন দাওনি কে? তুমি, সকল শূন্য করে, তার মানে কে দিয়ে প্রশ্ন করে আনসার পাচ্ছি, সে হিসেবেও এটা কর্তা। আবার হচ্ছে এ দাও, এই দাওয়ার কাজটা কি করবে? আমি। আমি দিব নাকি তুমি দিবে? এই যে তুমি শব্দটা, তুমি দিবে, এই কারণে তুমিটা হচ্ছে কর্তা। এটা এত ইজি, এইগুলো কর্তা খুঁজে বের করা যে কত সহজ। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? এই যে কাটা, কাটে হচ্ছে ক্রিয়া, কাটাটা হচ্ছে ক্রিয়া। এই কাটেটা কে? বুড়ি, তার মানে কে দিয়ে প্রশ্ন করে আমি কর্তাকে খুঁজে পাচ্ছি। ঠিক আছে না? আবার হচ্ছে আমি একটা কথা বলেছিলাম, কাজটি যে করবে সেই কর্তৃকারক। কাজটি কে করছে? কাটার কাজটা বুড়ি করছে, বুড়ি হচ্ছে কর্তৃকারক। বসিরকে যেতে হবে, এই বাক্যটার মধ্যে আমি দেখতে পাইলাম, আমি কি অর্ডার করেছি বসির তোমাকে যেতে হবে? অর্ডার করি নাই, বসিরকে যেতে হবে। এই যাবার কাজটা বসির নিজেই করছে। এইভাবে কিন্তু প্রশ্ন করা যাবে না যে কাকে যেতে হবে বসিরকে, তাহলে কর্ম। এটা কিন্তু কখনো কর্ম না, এটাকে কর্ম বললে ভুল হবে। ঠিক আছে, এটাকে কর্ম বললে ভুল হবে, একদম নেগেটিভ খেয়ে যাবে সে। এটা কর্তা। ঠিক আছে, কেন কর্তা? কারণ এই যে যেতে হবে, ক্রিয়াটা কই এখানে? এই যে যেতে হবে, এই যার কাজটা কে করবে? বসির নিজেই করবে। এখানে কিন্তু প্রশ্ন করে আনসার, এই জন্য প্রশ্ন করার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিয়া সম্পাদন করছে কে, অর্থাৎ এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাজটি যে করবে সেই কর্তৃকারক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, সকলকে মরতে হবে। আচ্ছা, মরতে হবে, মরার কাজটা কে করবে? সকলেই করবে। তার মানে সরাসরি কাজটি যে করবে সেই কর্তৃকারক, সকলকে তাহলে কর্তৃকারক। আবার কে মরতে, মানে কাকে মরতে হবে? সকলকে। তার মানে কাকে দিয়ে প্রশ্ন করেও কিন্তু আমি আনসারটা পেয়ে যাচ্ছি, তাই না? কাকে দিয়ে প্রশ্ন করে আনসার পেয়ে, তাও কর্তৃকারক। কোন দিক দিয়ে মিলবে না? আমার যাওয়া হয়নি, এই বাক্যটার মধ্যে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে হয়, তাই না? হয় একটা ক্রিয়া না? হয় একটা ক্রিয়া। এখন এই হওয়ার কাজটা কে করছে? আমি করছি, তার মানে আমারটা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, আর আমার এখানে কিন্তু র আছে, তাই না? বিভক্তিটা শেখাই, আমার এই রটা থাকার কারণে কিন্তু র এর, এটা কিন্তু ষষ্ঠী বিভক্তি। আসলে আমার শব্দটার মূল শব্দ হচ্ছে আমা। ঠিক আছে, আমা দ্বারা এই কাজ হবে না, ওই আমার সঙ্গে যখন আমা এর সাথে যখন র লাগাই দিলাম, এই র বিভক্তিটা হচ্ছে কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। ওই টেবিলটা দেখে নেবেন, একটু আগে যে টেবিলটা দিয়েছিলাম, তা না হলে কিন্তু এটা বোঝা যাবে না। টেবিলটা বারবার বলছি সবাইকে মুখস্থ করতে হবে, তা নাহলে কিন্তু বিভক্তি ধরতেই পারবেন না। তোমার যাওয়া উচিত, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে যাওয়া। আচ্ছা, এই যাওয়ার কাজটা কে করছে? তোমার যাওয়া উচিত, মানে এই যাওয়ার কাজটা তুমিই করবে, মানে তোমার, তুমি নিজেই যাওয়ার কাজটা করছো, আমি না। কিন্তু আমি করলে তো আমি কর্তা হতাম। ক্রিয়া যে নিজে সম্পাদন করবে সেই কর্তা, তার মানে কাজটি যে করবে সেই কর্তৃকারক। তাই যাওয়ার কাজটা কে করছে? এই যে তোমার, মানে তুমিই করছো, এই তোমারটা এই কারণে কর্তৃকারক। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু ভুল করা যাবে না। আমি কোরআন পড়ি, তাই না? এখন এই পড়ার কাজটা কে করছে? আমি নিজেই করছি, তার মানে আমি হচ্ছে কর্তৃকারক, তাই না? কাজটি যে করবে সেই কর্তৃকারক। প্রশ্ন করলেও অ্যান্সার পাইতাম। কে কোরআন পড়ে? আমি কোরআন পড়ি, তাহলে কে দিয়ে প্রশ্ন করলেও কিন্তু আমি কর্তাকে পাচ্ছি। ফেরদৌসী শাহনামা রচনা করেছেন, এই যে করেছেন, করাটা হচ্ছে কাজ, এই করছেটা কে? আমি না ফেরদৌসী?
ফেরদৌসি, তার মানে যে করছে সেই কর্তা, তার মানে কিন্তু এটা কর্তৃকারক, কাজটি যে করবে সেই কর্তৃকারক। আবার যদি বলি ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এখানে ক্রিয়া কোনটা? এই যে হয়েছেটা হচ্ছে ক্রিয়া, তো হয়েছে যেহেতু ক্রিয়া, এখন প্রশ্ন করি এই রচিত হয়েছে মানে এই রচিত হয়েছে কার দ্বারা, কে করেছে? আসলে ফেরদৌসি করেছে, সে হিসেবে এটা কর্তৃকারক, মানে কাজটি যে করবে সেই কর্তৃকারক। ঠিক আছে, সবসময় এইভাবে আনসার করবেন, তাহলে আপনার কখনো ভুল হবে না। আচ্ছা, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এই যে হওয়ার কাজটা কে করছে? পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এই যে ধৃত হয়েছে মানে কি? ধৃত মানে কিন্তু এখানে পিটানো, ঠিক আছে, চোরটাকে পেটানো হয়েছে, পুলিশ দ্বারা চোরকে পেটানো হয়েছে। এখন এই পেটানো হয়েছে, পিটাইছে কে? পুলিশ, তাহলে যে ক্রিয়াটা সম্পাদন করবে সেই তো কর্তৃকারক, কাজটি যে করবে সেই কর্তৃকারক, পুলিশটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এই বাক্যের মধ্যে এই যে পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, ক্রিয়া কোনটা? এই যে এলেই, এই আসার কাজটা কে করছে? পরীক্ষা নিজেই। এবার অনেকে প্রশ্ন করতে পারে, এই পরীক্ষা কি কখনো আসতে পারে? তার কি কোনো প্রাণ আছে? আমি না বলেছি আপনাদেরকে একটা টেকনিক, যে ক্রিয়া মানে কারক এমন একটা জিনিস, এই কারক কখনো আপনি কে যে কর্তা হবে, মানে প্রাণ থাকুক বা প্রাণ না থাকুক, সে অবশ্যই কর্তা হতে পারে। আমি টেকনিকটা কিন্তু বলেই দিয়েছিলাম। তাহলে ধরে নেবেন এই আসার কাজটা এখানে পরীক্ষাই করছে, ভুল করা যাবে না। এই জন্যই তো টেকনিক, এই টেকনিকগুলো আপনার মাথায় থাকলে পরে কখনো আর পড়া ভুল হবে না। এটাকে যদি কেউ কর্তা না দিয়ে অন্য কিছু দেন, সে নেগেটিভ মার্ক খেয়ে বসে থাকবে। তাহলে পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, তাহলে আসার কাজটা কে করছে? পরীক্ষা নিজেই, এই কারণে হচ্ছে পরীক্ষাটা হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? জেলে ভাই ধরে মাছ, এই যে ধরে মাছ, ধরার কাজটা কে করছে? জেলে নিজেই, এই কারণে জেলেটা কর্তৃকারক। কেন? কারণ কাজটি যে করবে সেই কর্তৃকারক। গুণহীন চিরদিন থাকে পরাধীন, এই বাক্যের মধ্যে এই যে থাকা, এটা হচ্ছে ক্রিয়া, তাই না? এই থাকেটা কে? এই যে গুণহীন ব্যক্তির কথা বলা হচ্ছে, গুণহীন, তার মানে কে? গুণহীন। তাহলে কে দিয়ে প্রশ্ন করে আনসার পাচ্ছি, আর থাকার কাজটা কিন্তু এই গুণহীনই করছে, এই কারণে এটা একটা কর্তৃকারক। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এই যে এলো, আসার কাজটা কে করছে? আসার কাজটা কি আমি করছি না ভ্রমর? আসার কাজটা করছে ভ্রমর, তার মানে ক্রিয়া যে সম্পাদন করবে, কাজটি যে করবে সেই কর্তৃকারক, তার মানে ভ্রমরটা হচ্ছে কর্তৃকারক। চণ্ডীদাসে কয় গুণে পরিচয়, এই যে কয়, কটা একটা কাজ না, বলা বা ক একটা কাজ, এই কয়টা কে? আমি না চণ্ডীদাস? চণ্ডীদাস বলে, কে? চণ্ডীদাস। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আনসার পাচ্ছি কর্তৃকারক। আবার যদি বলি যে এই কর কাজটা কে সম্পাদন করছে, মানে কাজটি যে করবে সেই কর্তৃকারক, কাজটি কে করছে? কর কাজটা করছে কে? চণ্ডীদাস, তার মানে সে হিসেবে এটা কর্তৃকারক। চোরে না শুনে ধর্মের কাহিনী, পরীক্ষায় এগুলো বারবার আসছে, যেগুলো বারবার এক্সাম্পল দিচ্ছে এগুলো বারবার আসছে। চোরে না শুনে ধর্মের কাহিনী, এখানে ক্রিয়া কই? ক্রিয়া হচ্ছে শুনে, এই শুনেটা কে? আমি নাকি চোর? চোর, তার মানে চোরটা হচ্ছে কর্তৃকারক, ক্রিয়া যে সম্পাদন করবে সেই কর্তৃকারক। আচ্ছা, টাকায় টাকা আনে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আছে কত যে এসেছে, টাকায় টাকা আনে। আচ্ছা, এই যে ক্রিয়া কই? ক্রিয়া হচ্ছে আনে, এই আনার কাজটা কে করছে বলুন তো? আমি নাকি টাকা নিজেই? আরে টাকা নিজেই টাকা আনে, এই জন্য টাকাটা হচ্ছে কর্তৃকারক। ভাইয়া, টাকার তো প্রাণ নাই, কারকটা এই জিনিস, কারকের প্রাণ কারকে কর্তার কোনো প্রাণ না থাকলেও চলবে। আমি তো টেকনিক একদম ক্লাসে শুরুতেই বলে দিয়েছিলাম, যাদের এই মনোযোগটা ছিল না তাদের এই ভুলটা হবে। তাহলে টাকা আনার কাজটা টাকা নিজেই করছে, টাকায় টাকা আনে, এই কারণে টাকাটা হচ্ছে কর্তৃকারক। কিন্তু এখানে বলছে টাকায় টাকা হয়, এইবার কি আপনি বলবেন আগের মতো যে আনার কাজটা টাকাই করছে? এইভাবে কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ আমি একটা বলেছিলাম, বের হলে হয় অপাদান, কবিতার কথা মনে আছে না? বের হলে হয় অপাদান। দেখেন, টাকা দিয়ে টাকা বের হয়, মানে টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আবার টাকা নিয়ে আসতেছি, মানে টাকায় টাকা হয় মানে হচ্ছে তিলে তৈল হয়। তাহলে তিলে তৈল হয় যদি অপাদান কারক হয়, টাকায় টাকা হয় তবুও কিন্তু এটা অপাদান কারক, মানে বের হলে হয় অপাদান। টেকনিকটা মনে আছে না? তাহলে প্রথমটা যখন বলবো টাকায় টাকা আনে, আনার কাজটা কে করছে? টাকা নিজেই করছে,
কিন্তু এখানে হয়, এখানে আনার কোনো কাজ নেই। ক্রিয়াটা কে এই ক্রিয়াটা কিন্তু টাকা করছে না, টাকায় টাকা হয়, মানে আমি যে যদি টাকা দিয়ে টাকা হয় তাহলে টাকা হয়, তার মানে আমিটা হচ্ছে কর্তা, আর এখানে যে টাকায় এটা কিন্তু অপাদান কারক। কারণ ওই যে তিলে তৈল হয় যেমন অপাদান কারক, টাকায় টাকা হয় তেমনই অপাদান কারক। আমি তো আজকে অপাদান কারক বুঝাইনি, আজকে আমার মূল বোঝানোর বিষয় ছিল বিভক্তি আর হচ্ছে কর্তৃকারক। বিভক্তি এবং কর্তৃকারক বোঝাইলাম আজকে। আগামী দিনে আমি কর্মকারক একদম খুঁটিনাটি সবকিছু বোঝাবো, একদম নাট বল্টু সবকিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না। পাখি সব করে রব, রাতি পোহাইল, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা উক্তিটি কার? এটা কিন্তু মদন মোহন তর্কালঙ্কারের। তাহলে পাখি সব করে রব, রব মানে কি? রব মানে কিন্তু শব্দ। তাহলে পাখি সব করে রব, তাহলে এই যে করে, এই করার কাজটা কে করছে? পাখি নিজেই করছে, কারণ পাখিটা হচ্ছে কর্তৃকারক। বসন্তে কোকিল ডাকে, এই ডাকার কাজটা কে করছে? বসন্ত নাকি কোকিল? কোকিল, এই কারণে কোকিলটা হচ্ছে কর্তৃকারক। স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল, এই যে দিল এটাই হচ্ছে ক্রিয়া, দিলটা হচ্ছে ক্রিয়া। এখন দিল যেহেতু ক্রিয়া, এই ক্রিয়াটা কে সম্পাদন করছে? দিল কে? নৌকা নাকি স্রোত? স্রোত দিল নৌকাকে ডুবিয়ে, তার মানে স্রোত নিজেই এই কাজটা করছে, তার স্রোত হচ্ছে কর্তা। কি মিলে গেছে? একটু আগে যে বলেছিলাম যে কর্তা হওয়ার জন্য প্রাণ থাকা জরুরি নয়, কর্তা কিন্তু জড়ও হতে পারে। স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল, টেকনিকটা যদি জানা থাকে তাহলে কিন্তু এই ভুলটা আর হবে না। তার মানে এটা হবে কর্তৃকারক। চুপ করো, পিঁপড়ারা কি বলছে শুনি। তাহলে এখানে কি বলছে শুনি, এখন কথা হচ্ছে পিঁপড়ার নিচে দাগ, তার মানে পিঁপড়াকে, তার প্রশ্ন করব কাকে? এই যে ক্রিয়াকে প্রশ্ন করব। বলছে, বলাটা একটা ক্রিয়া, তাহলে এই বলছেটা কে? আমি নাকি পিঁপড়া? পিঁপড়া বলছে, তাহলে কে দিয়ে প্রশ্ন করে কর্তাকে পাচ্ছি। আবার এই বলার কাজটা কিন্তু পিঁপড়া নিজেই করছে, মানে কাজটি যে করবে সেই কর্তৃকারক, তাহলে পিঁপড়াই কিন্তু বলছে, তার পিঁপড়া হচ্ছে কর্তৃকারক। ধোপায় কাপড় কাচে, একটু আগেই দেখিয়েছি। ধোপায় কাপড় কাচে কি হবে? কাচার কাজটা কে করছে? ধোপা নিজেই করছে, এখানে ধোপাটা হচ্ছে কর্তৃকারক। কিন্তু যদি বলতাম যে ধোপাকে কাপড় দাও, তখন আমি এটা লিখে দিই তাহলে আরো ভালো করে বুঝতে পারি। আমি বললাম যে মনে করুন যে ধোপাকে কাপড় দাও, তাই না? ধোপাকে কাপড় দাও, এই বাক্যের মধ্যে তার মানে কি? আমি কথাটা কে বললো? আমি তো বললাম যে দাও বলছি, তার মানে আমিই বলছি, তার মানে আমিটা হচ্ছে এখানে কর্তা। আর কাকে কাপড় দাও বলছি? ধোপাকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকে পাই, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করছি, তার মানে ধোপাটা হচ্ছে এখানে কর্ম, ঠিক আছে? যত সহজে বোঝা যায়। তোমাকে যেতে হবে, দেখুন তোমাকে যেতে হবে, নিশ্চয়ই কেউ একজন বলছে যে তোমাকে যেতে হবে। যে বলছে সে হচ্ছে কর্তা, আর যাকে বলছে সে হচ্ছে কর্ম। কাকে বলছে? এই যে তোমাকে বলছে, তোমাকে যেতে হবে, ঠিক আছে? ওই যে উদাহরণ দিয়েছিলাম, মেহেদি বলল তোমাকে যেতে হবে, তাহলে মেহেদিটা হচ্ছে কর্তা, আর তোমাকে যেতে হবে তুমিটা হচ্ছে, তোমাকেটা হচ্ছে কর্ম। কাকে যেতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই? কর্মকে পাই। এখানে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কারক একেবারে সহজ, কারক একেবারে ইজি জিনিস। লোকে বলে, বলার কাজটা কে করছে? লোকে নিজেই করছে, লোকেটা তাহলে কর্তৃকারক। এইসব কিন্তু সরকারি জবের পরীক্ষার প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছে। দারা নামে পারস্যে একজন রাজা ছিলেন, এই যে রাজা ছিলেন, এই যে থাকাটা ছিলেন, এটা তো একটা ক্রিয়া। ক্রিয়াটা কি? রাজা ছিলেন, তার নাম কে? তার নাম হচ্ছে দারা। তার মানে ক্রিয়াও যে, কর্তাও সে, কাজটি যে করবে সেই কর্তা। তাহলে রাজা ছিলেন, রাজাটা যে ছিল কে ছিল? দারা, তার দারাটা হচ্ছে কর্তা, ঠিক আছে? লোকটা কান্নায় ভেঙে পড়ল, এই যে এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে পড়া বা ভেঙে পড়লো। ভেঙে পড়লো কে? লোকটা, তার মানে কে দিয়ে প্রশ্ন করেও কর্তাকে পাচ্ছি আমি, ঠিক আছে? বা আমি এটাকে এভাবে বলতে পারি, কাজটি যে করবে সেই কর্তা। কাজটি কে করছে? ভেঙে পড়া, এই লোকটা নিজেই করছে। মানুষ একালে বই পড়ে না, আসলে সত্যি কথা, মানুষ কিন্তু বই পড়তে চায় না। তাহলে মানুষ একালে বই পড়ে না, এখানে পড়ে না কে? মানুষ, তার মানে একই কথা, কাজটি যে করবে সেই কর্তৃকারক। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটা কিন্তু জবের পরীক্ষায় বারবার আসে। উক্তিটি কার? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এর নাম নিশ্চয়ই শুনেছেন,
সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আপন ভাই। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, আমার নাম সজীব, তো আমার নামের সঙ্গে একটা মিল আছে, সজীব সঞ্জীব। আমার নাম মেহেদী হাসান সজীব, এখানে সজীব আমি এইভাবে মনে রেখেছিলাম, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আপন ভাই। ঠিক আছে, চট্টোপাধ্যায় বানানটাও কিন্তু পরীক্ষায় আসে, বানান ভুল করা যাবে না। তাহলে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো কোনো ক্রিয়া নেই, আসলে তো ক্রিয়া নেই, বন্যেরা বনে সুন্দর, এখানে ক্রিয়া কই? শিশুরা মাতৃক্রোড়ে। আসলে এখানে মনে মনে ভেবে নিতে হবে, বন্যেরা বনে সুন্দর থাকে, মানে এখানে থাকেটা উজ্জ্ব আছে, শিশুরা মাতৃক্রোড়ে সুন্দর থাকে বা ভালো থাকে। হ্যাঁ, এই থাকাটা হচ্ছে ক্রিয়া, মনে মনে ধরে নিতে হবে উজ্জ্ব অবস্থায় আছে। তাহলে থাকেটা কে? বনে সুন্দর, বানানটা একটু, বন্যেরা বনে সুন্দর, তার মানে এই সুন্দর থাকে কারা? এই বন্যেরা। কে আর কারা? কর্তা খোঁজে, তাই না? বন্যেরা, তার বন্যেরা হচ্ছে কর্তা। শিশুরা মাতৃক্রোড়ে থাকে, তাই থাকার কাজটা কে করছে? শিশু নিজেই, মায়ের কোলে শিশু নিজেই থাকে। এটা আমি এভাবে মনে রেখেছিলাম, বন্যেরা বনে সুন্দর, সজীব মাতৃক্রোড়ে। উক্তিটা হচ্ছে সঞ্জীব চন্দ্র, মানে শিশুরার জায়গায় আমি এখানে সজীব বসিয়ে দিয়েছিলাম, আমার নামটা সজীব তো এই কারণে এইভাবে আমি পড়াটা মনে রেখেছি। মানে উক্তিটা হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। পরের প্রশ্ন, বাদল সন্ধ্যা ঘনিয়ে এলো। এখানে যে ঘনিয়ে এলো, এটা একটা ক্রিয়া, এই ক্রিয়াটা কে সম্পাদন করছে? এই ক্রিয়াটা সম্পাদন করছে বাদল সন্ধ্যা। কে ঘনিয়ে এলো? বাদল সন্ধ্যা। এখন প্রশ্ন করতে, এটা কোনো ব্যক্তি না, তাহলে কর্তা হলো কিভাবে? কারক এই জিনিস, এই জন্যই প্রথমে বলেছিলাম যে জড় বস্তু কিন্তু কর্তা হতে পারে। ঠিক আছে, এই ঘনিয়ে আসার কাজটা কে করছে? আমি নাকি বাদল সন্ধ্যা? এই বাদল সন্ধ্যা, এই কারণে। নগরের নটি চলে অভিসারে। এখানে নটি মানে কিন্তু কোনো গালি না, ঠিক আছে? নটি মানে হচ্ছে নৃত্যশিল্পী। ঠিক আছে, নগরের নৃত্যশিল্পী চলে অভিসারে। তাহলে যে চলে, চলার কাজটা কে করছে? চলার কাজটা অবশ্যই নটি করছে। নটি মানে হচ্ছে নৃত্যশিল্পী কাজটা করছে, সুতরাং সে একটা কর্তৃকারক। তার মানে কিন্তু আজকের আলোচনায় আমরা কর্তৃকারক এবং সেই সঙ্গে বিভক্তি সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়েছি। আজকের পর থেকে কর্তৃকারক আর জীবনে কখনো ইনশাআল্লাহ কারো ভুল যাওয়া যাবে না। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্স চেক করব এবং আমি ওখানেই আনসার করব, প্রয়োজনে ডিটেলস আনসার করতে থাকবো ওখানে। ঠিক আছে, আপনারা সবাই কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য সমস্ত পরিশ্রম করতে আমি রাজি আছি। কারণ আপনারা আমাকে যে জিনিসটা দিয়েছেন, আপনারা আমাকে 15,000 ভিউ এনে দিয়েছেন, আমি খুশিতে, আমি সত্যি আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা আর ভিউ না করলেও আমার সত্যি আপনাদের প্রতি আর কোনো সে থাকবে না, কোনো বলার কিছুই থাকবে না, আমি তবুও আপনাদের প্রতি সন্তুষ্ট। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই। আর আগামী ক্লাসে আমরা আগামী দিনে কারকের পরবর্তী পার্টগুলো নিয়ে একে একে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। যারা কারকের একেবারেই কিছু বুঝি না তাদের জন্যও থাকবে, যারা কারক খুবই ভালো বুঝি কিন্তু কনফিউজড হয়ে যায় তাদের জন্যও থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দু একটা কথা হয়তো বলে ফেলেছি, যে আপুরা না কি যেন বললাম না, যে আপুরা হচ্ছে বেশি নালিশ করে, এই জিনিসগুলোকে কিন্তু মজার ছলে নেবেন, এটা কিন্তু সিরিয়াসলি নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।